ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের জন্য নিয়ে এসেছি আরেকটি নতুন ক্লাস। এই ক্লাসটি হবে ফার্স্ট সেমিস্টারের দ্বিতীয় ইউনিট, অর্থাৎ রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের বিভিন্ন বৈশিষ্ট্য। এই চ্যাপ্টারটিতে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের দিয়ে দিব। যারা চিন্তা করছো যে এই চ্যাপ্টার থেকে কি পড়বো, কোন কোন প্রশ্নগুলো সিলেক্ট করব, কারণ এমসিকিউ তোমরা জানো এমসিকিউ অনেক বেশি পড়তে হয়। তার মধ্য থেকেও আমি তোমাদের যে প্রশ্নগুলো আজকের ক্লাসে দিতে চলেছি সেগুলো হবে তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কারণ এই প্রশ্নগুলো বিগত বিভিন্ন বছরের প্রশ্নগুলো থেকে ঘেটে তোমাদের জন্য তৈরি করে রেখেছি। তো সুতরাং চলো দেরি না করে দেখে নেওয়া যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, রাষ্ট্র শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করে? অ্যারিস্টটল। দ্বিতীয়, বর্তমানে সমুদ্রের বেলাভূমি থেকে গভীর সমুদ্রে কত মাইল পর্যন্ত এলাকা উপকূলবর্তী রাষ্ট্রের ভূখণ্ড? উত্তর 12 মাইল। তারপর গার্নারের প্রদত্ত রাষ্ট্রের সংজ্ঞায় কতটি বৈশিষ্ট্য পাওয়া যায়? উত্তর 4টি, কারণ গার্নার যে সংজ্ঞাটা দিয়েছিল সেখানে মূল 4টি বৈশিষ্ট্য আছে, যেরকম নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার এবং সার্বভৌমিকতা। 4 নম্বর প্রশ্ন, রাষ্ট্র হলো মানব সমাজের বিরতিহীন ক্রমবিকাশের ফল, কে বলেছেন? উত্তর বার্জেস। 5 নম্বর, অন্যান্য সংগঠন থেকে রাষ্ট্রের পৃথকীকরণের ভিত্তি হলো সার্বভৌমত্ব। 6 নম্বর, ইসরায়েল ইহুদিদের রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় কবে? 1948 সালে। এই 1948 সালের আগে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র ছিল না, ইহুদিরা বিভিন্ন দেশে বসবাস করত। 7 নম্বর, ক্ষুদ্র রাষ্ট্র পাপের প্রতীক উদ্ভাবন করেন কে? প্রিটসকে। রাষ্ট্রের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য সংজ্ঞা কে প্রদান করেন? উত্তর গার্নার। এর আগেই বললাম যে গার্নার যে সংজ্ঞাটা দিয়েছিল সেখান থেকে রাষ্ট্রের 4টি মূল বৈশিষ্ট্য বেরিয়ে এসেছিল। 9 নম্বর, সিভিটাস কি? ছোট ছোট জনগোষ্ঠী। রোমানরা রাষ্ট্র বলতে সেই সময় সিভিটাস বোঝাতো। 10 নম্বর, পোলিস কি? উত্তর গ্রিসের নগর রাষ্ট্র। গ্রিক দেশে রাষ্ট্র বলতে পোলিসকে বোঝানো হতো। 11 নম্বর, রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র কাদের মতে? উত্তর মার্ক্সবাদীদের মতে। মার্ক্সরা সবসময় বলতো যে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, কারণ তারা মনে করত যে রাষ্ট্রে দুটো শ্রেণী আছে, একটা ধনী শ্রেণী, একটা গরিব শ্রেণী। ধনী শ্রেণীরা তাদের সম্পত্তি রক্ষার জন্য এই রাষ্ট্র নামক যন্ত্রটা সৃষ্টি করেছে, এটা তাদের মতবাদ। 12 নম্বর, রাষ্ট্রের উপাদানগুলো কি কি? জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমিকতা, এই 4টি মূল বৈশিষ্ট্য। তারপর রয়েছে গৌণ বৈশিষ্ট্য, যেরকম স্থায়িত্ব, অন্যান্য রাষ্ট্রের স্বীকৃতি এবং জাতীয়তাবাদ। এই 4 এবং 3 মিলে মোট 7টি বৈশিষ্ট্য আছে। দি রিপাবলিক গ্রন্থের রচয়িতা কে? উত্তর প্লেটো। দ্য প্রিন্স 1513 খ্রিস্টাব্দে গ্রন্থটির লেখক কে? মেকিয়াভেলি। মেকিয়াভেলির এই গ্রন্থটির কথা তোমাদের মনে রাখতে হবে। রাষ্ট্র সরকারের মধ্যে প্রধান পার্থক্য কি? অনেকগুলোই পার্থক্য আছে, এখানে মূল পার্থক্যটি তুলে ধরা হলো। যেমন রাষ্ট্র হলো রাজনৈতিকভাবে সংগঠিত বাধ্যতামূলক সংগঠন, আর সরকার হলো রাষ্ট্রের একটি অংশ। সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতাকে? রুশো। জনগণের সার্বভৌমত্বের কথা কে বলেছেন? রুশো। সার্বভৌমত্ব শব্দটির অর্থ কি? রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব। রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র, এই কথাটি কে বলেছেন? উত্তর কার্ল মার্কস। এই কার্ল মার্কস হচ্ছে মার্ক্সবাদীদের মধ্যে একজন পড়ে, তাই এই প্রশ্নটা আবার করে দেওয়া হয়েছে যে রাষ্ট্র শ্রেণী শোষণের যন্ত্র। রাষ্ট্রের একটি আবশ্যিক উপাদান বা রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সার্বভৌমত্ব। কারণ মনে রাখবে, রাষ্ট্রের যে 4টি মুখ্য উপাদান আছে তার মধ্যে 3টি উপাদান থাকলেও যদি সার্বভৌমত্ব না থাকে তাহলে সেই রাষ্ট্রকে রাষ্ট্র বলা হবে না। রুশো যে মতবাদের প্রবক্তা তার নাম কি? সামাজিক চুক্তি মতবাদ। এই সামাজিক চুক্তি মতবাদের মধ্যে রুশো ছাড়াও আরো 2জন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী আছে, একজন হচ্ছে লক আর একজন হচ্ছে হবস। এই 3জন, একজন রুশো, একজন লক আর একজন হবস, এই 3জন হচ্ছে সামাজিক চুক্তি মতবাদের মুখ্য প্রবক্তা। পৃথিবীতে এখন কোন রাষ্ট্রের জনসংখ্যা সবচেয়ে বেশি? উত্তর ভারত। তোমরা জানো চীনকে ছাড়িয়ে গেছে। রাষ্ট্রের প্রাণ সার্বভৌমত্বকে বলে, যে কারণেই আমি একটু আগে বললাম যে রাষ্ট্রের যে মুখ্য 4টি উপাদান আছে তার মধ্যে 3টি উপাদান থাকলেও সার্বভৌমত্ব যদি না থাকে তাহলে রাষ্ট্রকে রাষ্ট্র বলা হবে না। সেজন্যই সার্বভৌমত্বকে রাষ্ট্রের প্রাণ বলা হয়। রাষ্ট্রের কোন উপাদানকে মস্তিষ্ক বলা হয়? সরকারকে। স্তম্ভ মিলিয়ে সঠিক উত্তরটি নির্বাচন করো। স্তম্ভটি নেই, কিন্তু এখানে সঠিক উত্তরগুলো দেওয়া আছে। যেরকম গ্রিক দেশে রাষ্ট্রকে বলা হতো পোলিস, রোমান দেশে সিভিটাস, মেকিয়াভেলি স্টেট নামক
গ্রন্থটি লিখেছে। আর টিউটনগণ স্ট্যাটাস বলতো রাষ্ট্রকে। একটি রাষ্ট্রের সদস্য হওয়া একজন মানুষের পক্ষে বাধ্যতামূলক। রাষ্ট্র হলো ড্যাশ দিয়ে, এখানে 4টি অপশন এই কারণেই দিয়েছি কারণ এখানে দেখানোর জন্য দেওয়া আছে যে নেপাল, পশ্চিমবঙ্গ, রাজস্থান, সিকিম। অবশ্যই নেপাল, কারণ নেপাল একটি রাষ্ট্র, কারণ পশ্চিমবঙ্গ, রাজস্থান, সিকিম এগুলো হচ্ছে কি রাজ্য। আচ্ছা, রাষ্ট্রের প্রধান উপাদান সার্বভৌমত্ব, যেটা যেহেতু রাষ্ট্রের প্রাণ বলা হয় সার্বভৌমত্বকে, এই জন্য এটা রাষ্ট্রের প্রধান উপাদান। রাষ্ট্র ও অন্যান্য সংগঠনের মধ্যে একটি পার্থক্য কি? পার্থক্যটা দেখো, একমাত্র দেশ ত্যাগ ছাড়া রাষ্ট্রের সদস্যপদ গ্রহণ বর্জনের বিষয়টি ব্যক্তির ইচ্ছাধীন নয়। কারণ একজন ব্যক্তি রাষ্ট্র ছাড়া থাকতে পারে না, কিন্তু অন্যান্য সংগঠনের সদস্যপদ গ্রহণ বর্জনের বিষয়টি ব্যক্তির ইচ্ছাধীন। অর্থাৎ কোনো ব্যক্তি ইচ্ছে করলে যে কোনো সংগঠনে থাকতে পারে, ইচ্ছে না করলেই সেই সংগঠন থেকে বেরিয়ে আসতে পারে। এটাই একটা বড় পার্থক্য। আরো পার্থক্য আছে, মূল যে পার্থক্য সেটা তুলে ধরা হয়েছে। সার্বভৌমত্বের প্রকৃতি কি? অবিভাজ্য, অর্থাৎ সার্বভৌমত্বকে ভাগ করা যায় না, ভাগ করা যায় না। গান্ধীজির রাষ্ট্রহীন সমাজের নাম কি? রামরাজ্য। গান্ধীজি একটা রাষ্ট্রহীন সমাজ, অর্থাৎ তিনি রাষ্ট্র নামক যে যন্ত্রটা সেটার কথা বলেননি, কিন্তু একটা সমাজের কথা বলেছেন, যার নাম দেওয়া দেওয়া হয়েছে রামরাজ্য। রাষ্ট্র হলো স্বয়ং সম্পূর্ণ জীবনের উদ্দেশ্যে গঠিত কতগুলি পরিবার ও গ্রামের সমষ্টি। কে বলেছেন? অ্যারিস্টটল। এটা মনে রাখতে হবে, অ্যারিস্টটল রাষ্ট্র সম্পর্কে যে সংজ্ঞাটা দিয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট। 33 নম্বর, ভূখণ্ডের আয়তনের দিক থেকে রাষ্ট্রগুলিকে সাজাও। তোমরা জানো রাশিয়া সব থেকে বড় আয়তনের দিক থেকে পৃথিবীতে, তারপর কানাডা, চীন, তারপর ভারত। 34 নম্বর, বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কয়টি? 28টি। বাংলাদেশ কি একটি সার্বভৌম রাষ্ট্র? হ্যাঁ, কারণ বাংলাদেশের মধ্যে যে 7টি উপাদান থাকা দরকার, মূল যে 4টি উপাদান থাকা দরকার সেগুলো আছে। ইউনেস্কোর পুরো কথাটি কি? ইউনাইটেড in the nations, E the educational, S the scientific, C the cultural, O the organization। তাহলে পুরোটা হচ্ছে ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। সাধারণ ইচ্ছা কাকে বলে? 37 নম্বর, জনসাধারণের কল্যাণকামী ইচ্ছা। সাধারণ ইচ্ছা কথার অর্থ হচ্ছে যেই ইচ্ছা মানুষের কল্যাণের জন্য কাজে লাগে, অর্থাৎ সেই কল্যাণটা একটা দেশের প্রত্যেকটা জনগণের জন্য হয়ে থাকে, সেই জন্য সাধারণ ইচ্ছা মানে হচ্ছে জনসাধারণের কল্যাণকামী ইচ্ছা। এটার প্রবক্তা ছিল রুশো। সার্বভৌমত্বের যে কোনো দুটি বৈশিষ্ট্য, একটু আগে আমরা দেখলাম অবিভাজ্য, তার সাথে এটা সর্বজনীন ও সর্বব্যাপী। সর্বজনীন ও সর্বব্যাপী কথাটার অর্থ হচ্ছে সার্বভৌমত্ব একটি দেশের মধ্যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে লাগু হবে এবং দেশের প্রত্যেকটি জায়গায় সেটা লাগু হবে। আর এটা অবিভাজ্য মানে হচ্ছে এটাকে ভাগ করা যায় না, অর্থাৎ এই ক্ষমতাটা রাষ্ট্রের মধ্যে শুধু রাষ্ট্রের যারা পরিচালনা করে তাদের কাছেই থাকে, এটাকে বিভাজন করা যায় না। রাষ্ট্রের কত ধরনের সার্বভৌমত্ব আছে? 2 ধরনের, একটা আভ্যন্তরীণ আর একটা বাহ্যিক। সিকিম কি একটি রাষ্ট্র? না, সিকিমের সার্বভৌমত্ব নেই। সিকিম হচ্ছে একটা রাজ্য, সিকিম ভারতের রাজ্য। সিকিমের ভূখণ্ড আছে, সিকিমের জনসমষ্টি আছে, সিকিমের রাজ্য সরকার আছে, কিন্তু নেই কি? নেই হচ্ছে সার্বভৌমত্ব। তাই সিকিমকে আমরা রাষ্ট্র বলবো না, বলবো কি? রাজ্য। একজন ব্যক্তি কি একই সঙ্গে একাধিক রাষ্ট্রের সদস্য হতে পারেন? উত্তর না, কারণ একজন ব্যক্তি একসঙ্গে একটা দেশেরই সদস্য হতে পারে। রাষ্ট্রের ইচ্ছাকে কোন উপাদান বাস্তবায়িত করে? অবশ্যই সরকার, কারণ রাষ্ট্রের যে ইচ্ছা, একটু আগে যে বলা হলো যে সাধারণের ইচ্ছা, সেই ইচ্ছাটা পূরণ করে কে? সেই ইচ্ছাটা পূরণ করে হচ্ছে সরকার। তো এই হচ্ছে তোমাদের 42টি প্রশ্ন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদের সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য শেয়ার করে দিও। দেখা হবে পরবর্তী ক্লাসে আরেকটি নতুন চ্যাপ্টার নিয়ে, আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি লার্নিং।